দুবাইয়ের সাথে তো আমাদের ধরেন ইয়েটা নাই, মানে বন্দি বিনিময় চুক্তিটা নাই। কিন্তু ধরেন উনি যেহেতু তার বিরুদ্ধে দুইটা জিনিস থাকে, বন্দি বিনিময় চুক্তি না থাকলেও সাধারণভাবে আপনি পৃথিবীর এমন অনেক দেশ আছে যে সমস্ত দেশে ধরেন মৃত্যুদণ্ড নিষিদ্ধ। তো কোনো একজন আসামি যখন এরকম কোনো মামলায় অভিযুক্ত থাকে যে তাকে দেশে পাঠাইলে এবং বিচার হইলে তার মৃত্যুদণ্ড কার্যকর হইতে পারে, ইউরোপের কিংবা আমেরিকার কিছু কিছু জায়গায় এরকম অবস্থা আছে যে তারা এরকম নিশ্চিত মৃত্যুদণ্ডের সামনে পাঠায় না, তাদের রাষ্ট্র সেটাকে আসলে প্রতিহত করে। দুবাই এরকম না, তাদের এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা সোজা। তাইলে সাধারণভাবে বন্দি পাঠানোর ক্ষেত্রে তার যে আসলে সামাজিক যে চাপ থাকে, আইনি যে চাপ থাকে রাষ্ট্রের উপরে, সেই রকমের কোনো বাধা আসলে দুবাইয়ের ক্ষেত্রে হওয়ার কথা না। দুবাইতে বেনজির উনি যাতে গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে আসতে না পারে, উনি ওনার নামে মামলা দিয়েছেন। আপনি আইনজীবী হিসেবে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, আর আদৌ বাংলাদেশ ওনাকে আনতে পারবে কিনা? এইটা দুবাইয়ের সাথে তো আমাদের ধরেন ইয়েটা নাই, মানে বন্দি বিনিময় চুক্তিটা নাই। কিন্তু ধরেন উনি যেহেতু তার বিরুদ্ধে দুইটা জিনিস থাকে, বন্দি বিনিময় চুক্তি না থাকলেও সাধারণভাবে আপনি পৃথিবীর এমন অনেক দেশ আছে যে সমস্ত দেশে ধরেন মৃত্যুদণ্ড নিষিদ্ধ। তো কোনো একজন আসামি যখন এরকম কোনো মামলায় অভিযুক্ত থাকে যে তাকে দেশে পাঠাইলে এবং বিচার হইলে তার মৃত্যুদণ্ড কার্যকর হইতে পারে, ইউরোপের কিংবা আমেরিকার কিছু কিছু জায়গায় এরকম অবস্থা আছে যে তারা এরকম নিশ্চিত মৃত্যুদণ্ডের সামনে পাঠায় না, তাদের রাষ্ট্র সেটাকে আসলে প্রতিহত করে। দুবাই এরকম না, তাদের এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা সোজা। তাইলে সাধারণভাবে বন্দি পাঠানোর ক্ষেত্রে তার যে আসলে সামাজিক যে চাপ থাকে, আইনি যে চাপ থাকে রাষ্ট্রের উপরে, সেই রকমের কোনো বাধা আসলে দুবাইয়ের ক্ষেত্রে হওয়ার কথা না। কিন্তু দুবাইয়ের অন্য একটা জিনিস আছে, যদিও তারা আইনে এরকম জায়গা নাই, তো দুবাইয়ের যে ধরেন বিনিয়োগ, সুইস ব্যাংক যেরকম ধরেন বিনিয়োগকারীদের এক ধরনের একটা গোপনীয়তা বজায় রাখে, সেই জন্য পৃথিবীর সমস্ত জায়গা থেকে আসলে চোরাই টাকা পয়সা ওইখানে আসলে একভাবে রাখা হয়। একইভাবে দুবাই এরকম ধরেন যারা বিনিয়োগ করে তাদের এরকম আসলে টাকা পয়সা যাদের হয়েছে, বিভিন্নভাবে পাচারকারীরা আসলে ওই সমস্ত জায়গায় এটাকে একটা হাব হিসেবে অনেকটা ব্যবহার করে। সেই জায়গা থেকে তারা যদি চিন্তা করে যে তাদের আসলে এই সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে, যে দুবাই থেকে বেনজিরকে আসলে বাংলাদেশে ফেরত পাঠাইলে সে বিচারের মুখোমুখি হলে দুবাইয়ের যে নিরাপত্তা ব্যবস্থা, এইটা সম্পর্কে দুনিয়ার বিভিন্ন দেশের পাচারকারী এবং লুণ্ঠনকারীরা আসলে ওইখানে গিয়ে বিনিয়োগ করতে নিরুৎসাহিত বোধ করবে। এবং সেটা যদি তারা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করে যেটা তাদের জন্য ক্ষতিকর, তাইলে হয়তো তারা এটা এই যে মামলা যেগুলি আসলে করাইছে বেনজির, এরকম আরও মামলা হবে এবং সেই সমস্ত মামলার বিচার আচার হওয়ার আগ পর্যন্ত তাকে আসলে ফেরত পাওয়া কঠিন হবে। কিন্তু যদি আসলে ধরেন সরকার যথেষ্ট মাত্রায় কূটনৈতিক তৎপরতাটা ওইভাবে চালাইতে পারে, যেইভাবে আসলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, সেইভাবে যদি তারা ফেরত আনার ব্যাপারে আন্তরিক হয় এবং চেষ্টাটা যদি জোরালো করে, তাহলে আমি মনে করি ওইখান থেকে তার মতো একজন মানুষকে ফেরত আনা সম্ভব হইতে পারে। এবং এটা যদি করতে পারে তারা, তাইলে এই সরকারের অনেক ব্যর্থতার পরেও এটা তাদের একটা সফলতা হিসাবে দেখবে। এবং যারা আসলে এই হাসিনাকে নিয়ে যারা আসলে লাফালাফি করতেছে, তাদের অনেকে আসলে এই রকম দেশগুলির মধ্যে থেকে যে বাকওয়াজি করে, তাদের নিজেদেরও অনেকের আসলে বাকওয়াজি বন্ধ হবে। তো সেদিক থেকে আমি মনে করি সরকারের যদি আসলে ঠিকমতো তৎপরতা চালায়, তাহলে তাকে আনতে পারা উচিত, কারণ এখানে প্রতিবন্ধকতা এত তীব্র না। তো আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া কতটাখানি যৌক্তিক বলে মনে করে? আমি এটাকে আদৌ কোনো যৌক্তিক সিদ্ধান্ত মনে করি না। আমাদের এখানে আসলে এগুলি হচ্ছে খুবই বিপজ্জনক একটা প্রবণতা আর কি। আপনি একটা আদ্দিন হাসপাতাল, সেই হাসপাতালটাকে একদিনে তো সে আসলে অনিয়মের জায়গাটায় যায় নাই। এই রকমের অনিয়মের ভেতর দিয়ে হাসপাতালটা একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে একটা স্বাস্থ্যসেবা দিয়ে আসতেছিল। সরকারের যদি আসলে আন্তরিকতা থাকে, সরকার যদি মনে করে যে এরকম একটা অবস্থা চলবে না, তাহলে প্রথমত এই যে এই মৃত্যুগুলির একটা যথাযথ তদন্ত হওয়া দরকার ছিল। তদন্ত করে যারা আসলে এর সাথে দায়ী জড়িত,
তাদের আসলে বিচারের আওতায় আনা দরকার ছিল। হাসপাতালের যে অংশ আসলে যদি মনে করা হয় যে এইটা এখানে চালানো সম্ভব না, তাহলে দ্রুত এইটা একটা কোথায় সরায় নিয়ে যাবে তার জন্য একটা প্রপার যে ধরনের পরিবেশের মধ্যে হাসপাতাল করা যায় সেটা করার জন্য তাকে আসলে একটা সুযোগ দেওয়া দরকার ছিল এবং সেখানে এটা শিফট করা দরকার ছিল এবং পুরো হাসপাতাল যাতে আসলে একটা স্বাস্থ্যকর প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে তার জন্য তাকে একটা ধাপে ধাপে এটা সরায় নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সুযোগ দিয়ে এই হাসপাতাল থেকে যারা সেবা নিতেছিলেন এবং এই হাসপাতালের সাথে যারা আসলে চাকরি সূত্রে কিংবা অন্যান্য সূত্রে জড়িত তারা যাতে আসলে ক্ষতিগ্রস্ত না হয় সেইটার ব্যবস্থা করা দরকার ছিল এবং একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ যারা এই ব্যাপারগুলির সম্পর্কে আসলে অমনোযোগের কারণে কিংবা তাদের মুনাফার কারণে নিয়ম নীতি ভেঙে আসলে যারা এটা পরিচালনা করে আসতেছিল তাদেরকে আসলে এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থার অধীনে আনা দরকার ছিল। কিন্তু আপনি মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলা যেরকম উচিত না, একইভাবে এটা খুব বাজে একটা এক্সাম্পল হইল যে হাসপাতালের মতো প্রতিষ্ঠানকে আপনি কোনো ধরনের সুযোগ না দিয়ে কোনো রকমের ব্যবস্থা না রেখে বিকল্প কোনো ব্যবস্থা না করে এটা বন্ধ করে দিতে পারা এটা কোনোভাবেই উচিত না। আমি মনে করি না যে সরকার এখানে কোনো ধরনের বিবেচকের ভূমিকা পালন করছে। লুটপাট পাচার বন্ধ নয়, ব্যাংক ব্যবস্থার সংস্কার নয়, বরং লুটপাটের একছত্র অধিকারকে ভোগ করবে, সেই লড়াইয়ে লিপ্ত সরকার আর বিরোধী দল। এটা খুব আপনার পরিষ্কার। আপনারা ধরেন ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের যেগুলি প্রতিষ্ঠানগুলির অবস্থাটা আপনারা দেখতেছেন, মানে এইটা এরকম হয়েছিল আর আগেও হয়েছিল। যেমন ধরেন যে আপনি 5টা স্তর আপনি সাজাইলেন এরকম গণবিরোধী মানুষ দিয়ে, যারা আসলে চুরি করে, পাচার করে, ব্যাংক লুটপাট করে, ব্যাংকের আইনই আপনি এরকম করলেন। তো আপনি বললেন এখন এসে যে এই যে দাঁড়ায় আসছে এরা হচ্ছে বেআইনি, তার আগের এদের কাছে দিতে হবে। তো তাদের আগের এরাও এরকম বেআইনি, তাদের আগের এরাও এরকম লুটেরা। তার মানে হচ্ছে যে এইখানে জাস্ট ব্যবস্থাটার কোনো পরিবর্তন না করে কর্তৃত্বটা যে এখন আপনাকে আমি চোর বলবো, তাহলে আপনাকে আমি সরাই দিয়ে আমি এটার মালিকানা নিব, এই রকমের একটা কায়দা করার আসলে প্রক্রিয়াটা চলতেছে। আপনি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর নিয়োগ করা হলো সেই গভর্নর নিয়োগ থেকেই আসলে শুরু হয়েছে যে এই ব্যাংক ব্যবস্থার আসলে কোনো ধরনের সংস্কার তারা আসলে চায় না। এবং আপনি দেখবেন যে ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে ব্যাংক পরিচালনা আইনের যে আসলে রেজুলেশন অ্যাক্টের যে ধারা এবং এটা সংযোজন করা হলো, সেগুলির ভেতর দিয়ে আপনি দেখবেন যে ব্যাংক ব্যবস্থাটাকে এরকম করা হয়েছে আজকে পর্যন্ত সবচাইতে লুটপাট এবং পাচারের সবচাইতে বড় প্রতিষ্ঠান হিসাবে যে ব্যাংকে আপনি মানুষ মনে করবে যে এটা হচ্ছে তার রক্ষা কবচ, তার আমানত হচ্ছে এখানে সিকিউরড সেফ, সেই প্রতিষ্ঠানগুলিকে আসলে সবচাইতে আনসিকিউরড এবং সবচাইতে বড় লুটপাটের জায়গায় পরিণত করা হয়েছে। খোদ বাংলাদেশ ব্যাংক এখানকার আমানতকারীদের আসলে এবং এখানকার জনগণের জানমালের আসলে খেয়ানত করছে, তারা আমানত খেয়ানত করছে। এবং আমানত যারা খেয়ানত করছে, বাংলাদেশ ব্যাংক যাদের লাইসেন্স দিচ্ছে, সেইটা একবার লুট করে নিয়ে যাওয়ার পরে, ধরেন আপনাকে আমি লাইসেন্স দিলাম, আপনার কাছে আমরা আমানত রাখলো, জনগণ গিয়ে আপনি এটার পুরোটা ধরেন শেষ করে দিলেন, কিংবা এই যে এখানে নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি এইরকম অবস্থা হয়েছে যে 90% উপরে আপনি ঋণ দিচ্ছেন যেগুলি হচ্ছে খেলাপি ঋণ। তার মানে হচ্ছে আপনি আপনার বন্ধুরা দিচ্ছেন, আপনার বন্ধু আপনারা দিচ্ছে, এইভাবে ব্যাংক এবং প্রতিষ্ঠানগুলিকে খায় ফেলা হয়েছে। খায় ফেলার পরে এখন এগুলিকে বাঁচায় রাখার জন্য আবার এখান থেকে বাংলাদেশ ব্যাংক থেকে কিংবা জনগণের করের টাকা থেকে আবার এগুলিকে টাকা দিয়ে আবার এগুলিকে পরিচালনা বাঁচায় রাখার চেষ্টা করা হইতেছে। আবার একই সাথে যারা এগুলিকে খায় ফেলছে তারা যাতে আসলে আবার এখানে এসে পরিচালনার মালিকানাটা বুক করতে পারে, আবার যে টাকা আমরা দিচ্ছি সেইটার উপরে যাতে মাতব্বরি করতে পারে, তার ব্যবস্থাটা আপনি আইন করে আবার করতেছেন। এইগুলি দিয়ে বোঝা যায় যে আসলে এখানে আপনি দু একটা মুখরোচক কথাবার্তা বলবেন, কিন্তু আপনি চিহ্নিত করতে চান যে আসলে কে ব্যাংকটা আসলে কে লুটপাট করার এই দক্ষতাটা কার আছে। যার দক্ষতা আছে একে একবার শেখ হাসিনা ভাড়া করছিল, আবার আপনি ভাড়া করতে চান। এছাড়া আপনি আসলে ব্যাংক ব্যবস্থাটাকে রক্ষা করার কোনো উদ্যোগ আপনি নিতে চান না, ওই আইনগুলিকে আপনি কোনোভাবেই সংশোধন করতে চান না। তো সেইটা হচ্ছে আসলে আমাদের জন্য দুর্ভাগ্যের জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য বিপদের জায়গা। এবং এই বিপদ থেকে আসলে বাংলাদেশকে রক্ষা করার জন্যে আমরা যে জন্য কথাটা বলি যে কেবলমাত্র
এই সমস্ত পরিবর্তন করলে হবে না, এদেরকে আসলে ব্যাংকের ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে।